চলুন আজ আমরা মার্কিন ইরান সংঘাতের গভীরে যাই। বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে আমরা এই জটিল বিষয়টার প্রতিটি দিক ভেঙে দেখার চেষ্টা করব। ঘটনা শুরু সেই দিনটা থেকে যেদিন সব খবরের শিরোনামে একটাই কথা, ইরানের উপর বিশাল এক মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক হামলা। এই হামলার ঘোষণা দিয়ে একটা ভিডিও প্রকাশ করা হয়, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, দেশটি আপনাদের দখলের জন্য তৈরি হবে। মানে এই অভিযানের লক্ষ্যটা কি তা একদম পরিষ্কার, সরকার পরিবর্তন। প্রথম দিনটা ছিল খুবই নাটকীয় আর সবকিছু খুব দ্রুত ঘটছিল। একদিকে হামলা শুরু হলো, তার কিছুক্ষণের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর এলো, আর সঙ্গে সঙ্গে ইরানও প্রতিশোধ নিতে শুরু করল। তো প্রশ্ন হল, পরিস্থিতি ঠিক এই পর্যায়ে কিভাবে পৌঁছালো? আসলে এই অভিযানটা কিন্তু হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। এর পেছনে ছিল মার্কিন প্রতিরক্ষা নীতিতে একটা বড় ধরনের পরিবর্তন। 2026 সালের জানুয়ারিতে যে নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলটা আনা হয়, সেটা আগের বছরগুলোর সহযোগিতার নীতি থেকে পুরোপুরি সরে আসে। এবার সামনে আনা হয় আরও আক্রমণাত্মক আমেরিকা ফার্স্ট নীতি। এই নতুন কৌশলের একেবারে কেন্দ্রে আছে বোঝা ভাগাভাগি বা বার্ডেন শেয়ারিং ধারণাটা। এর মানে হল আমেরিকা এখন তার মিত্রদের কাছে কি আশা করে আর নিজের ভূমিকাটা কি হবে সেটা নতুন করে ঠিক করছে। তো মধ্যপ্রাচ্যের এই নতুন নীতির মানেটা দাঁড়াচ্ছে ইরানকে মোকাবেলা করাটাই প্রধান লক্ষ্য। আর এই কাজটা করা হবে আঞ্চলিক মিত্রদের শক্তিশালী করে, যার একেবারে কেন্দ্রে রাখা হয়েছে ইসরায়েলকে। আচ্ছা, চলুন এবার দেখি এই কৌশলটা মাঠে মানে আকাশে আর মাটিতে কিভাবে কাজ করছে। এই সামরিক অভিযানটা কিন্তু একটা পরিষ্কার ধাপে ধাপে এগোচ্ছে। প্রথম কাজ হলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভেঙে দেওয়া, তারপর পুরো আকাশটা নিজেদের নিয়ন্ত্রণে আনা, আর সবশেষে কম ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালানো। এই স্লাইডটার সবচেয়ে মজার ব্যাপার হলো টার্গেটগুলোর তালিকাটা। দেখুন, শুধু পারমাণবিক বা সামরিক ঘাঁটিই নয়, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী যেমন আইআরজিসি বা সিজ, এমনকি তাদের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকেও টার্গেট করা হয়েছে। মানে উদ্দেশ্যটা শুধু সামরিক শক্তি কমানো নয়, পুরো দেশের নিয়ন্ত্রণ কাঠামোটাকেই ভেঙে দেওয়া। চলুন সামনে এগোনো যাক, কারণ ইরানের প্রতিক্রিয়া ছিল খুব দ্রুত, খুব শক্তিশালী, আর এটা পুরো অঞ্চলটাকে এই সংঘাতের মধ্যে টেনে এনেছে। তেহরান কিন্তু তাদের পাল্টা হামলাকে নতুন করে উত্তেজনা বাড়ানো হিসেবে দেখছে না। তারা বলছে তাদের নেতাকে হত্যার পর প্রতিশোধ নেওয়াটা তাদের বৈধ অধিকার এবং দায়িত্ব। আর এই প্রতিশোধের মাত্রাটা দেখুন, শুধু সংযুক্ত আরব আমিরাতের উপরেই প্রায় 700-র কাছাকাছি ড্রোন আর 250 ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করা হয়েছে। ভাবা যায়? এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই লড়াইটা আর শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরানের প্রতিশোধমূলক হামলাগুলো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। আর এর জন্য যুক্তরাষ্ট্রকে কিন্তু এর মধ্যেই বেশ বড় একটা মানবিক মূল্য দিতে হয়েছে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 6 জন আমেরিকান সেনা সদস্য নিহত হয়েছেন। এই যুদ্ধের ঘেউ কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর আঁচ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে, আর জন্ম দিচ্ছে অনেক বড় বড় কৌশলগত প্রশ্নের। হামলার পর বাজার খোলার প্রথম দিনেই এর প্রভাব দেখা গেল। তেল আর প্রাকৃতিক গ্যাস দুটোর দামই এক লাফে অনেকটা বেড়ে যায়। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী হল বিশ্ব অর্থনীতির একটা লাইফলাইন। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই যায়। এখন সেই জায়গাটাই একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই সব কিছু আমাদের একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যেটার ওপর আসলে অনেক কিছুই নির্ভর করছে। বিশেষজ্ঞরা কিন্তু এই ব্যাপারে একদমই নিশ্চিত নন। তারা ইতিহাস থেকে উদাহরণ দিয়ে বলছেন, শুধু বিমান হামলা করে একটা ভাবতে আর শিকড় গিরে বসা আদর্শিক সরকারকে ক্ষমতা থেকে সরানো প্রায় অসম্ভব। দেখুন, এই পুরো কৌশলটাই নির্ভর করছে একটা বিষয়ের ওপর, যে দেশের ভেতর থেকেই একটা বিপ্লব হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের সাধারণ মানুষের পক্ষে আইআরজিসির মতো শক্তিশালী একটা সামরিক শক্তিকে হটানোর ক্ষমতা নেই। এখান থেকে আরেকটা বড় প্রশ্ন উঠে আসে, এই যে এত বড় একটা লক্ষ্য নেওয়া হলো, এর পেছনে কি আদৌ কোনো বাস্তবসম্মত আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে?
তাহলে শেষ পর্যন্ত যে মূল প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে সেটা হলো, শুধুমাত্র বিমান হামলা দিয়ে শুরু হওয়া এই যুদ্ধটা কি সত্যিই তার লক্ষ্য পূরণ করতে পারবে, নাকি এটা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘ আর অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে? আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।